আপনারা দেখলে আমার ভীষণ প্রেম প্রেম কেন পায় মাস্টারমশাই? এমন এক বাক্য শুভ্রা রাঙা ছোট্ট কাগজে কেউ লিখে একটা নীল রাঙা টিপসহ রেখে দিয়ে গিয়েছে প্লাবনের টেবিলটার উপরে। মধ্যাহ্নে প্রাইভেট পড়তে আসা এক ঝাঁক কিশোর কিশোরী তখন বেশ হাসাহাসি করলো মাস্টার মশাইয়ের টেবিলের উপর থাকা চিরকুটখানা দেখে। হাসাহাসির শব্দ শুনে যখন তাদের গম্ভীর মুখ মাস্টার মশাই পাশের রুম থেকে ছুটে আসলো এক রাম ধমক দেওয়ার উদ্দেশ্যে, তখন এই চিরকুট দেখে তার শরীর কাঁপিয়ে কাশি শুরু হলো। ছাত্রছাত্রীদের সামনে লজ্জায় যেন মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো। চিরকুটখানা নিজের ঢোলা ফতুয়াটার পকেটের ভাঁজে খুব বিরক্তে ছুঁড়ে ফেলে। চোখ রাঙিয়ে উঠে মাস্টার মশাই। শ্যাম বর্ণা চাপদারিওয়ালা এই 25-এর যুবকের চোখ রাঙানিতে চুপ হয়ে যায় ভীষণ হাসাহাসি, থেমে যায় কৌতুক মাখানো মজা। সবাই নিজেদের আসনে চুপটি করে বসে পড়ে। মাস্টার মশাই পরিস্থিতি স্বাভাবিক করতে কালো রঙের শক্ত বোর্ডে সাদা চকের আঁচড় কাটতেই হুড়মুড় করে পাঠশালার দরজায় হাজির হলো পাঠশালার অতি জনপ্রিয় চঞ্চল সপ্তদশী কিশোরী উড়নচণ্ডী ওরফে তিস্তা। পাঠশালার মধ্যিখানে অবস্থানরত ছাত্রী ভ্রমরী উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, তিস্তা পচা বস্তা আসছে মাস্টার মশাইয়ের হাতের চকখানা মাটিতে পড়ে যায়। বিরাট চিৎকারে আর কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কাণ্ডের ভাবনায় একটু অন্য মনস্ক ছিল বিধায় চকের এ দশা। তিস্তা মাস্টার মশাইয়ের হতভম্ব অবস্থা দেখে ফিক করে হেসে দেয়। মাছ সিতিকাটা মাথার দুটা ছোট্ট ছোট্ট ঘাড় অবধি ঝুলে থাকা বেনি ঘুরাতে ঘুরাতে বলে, মাস্টারমশাইয়ের দাঁতে পোকা, মাস্টারমশাই বড্ড বোকা। তিস্তার এই নির্বোধ ছন্দখানি কারোর কান অবধি পৌঁছায়নি। তিস্তার কানে নিজেকে ধন্য মনে করলো এত সুন্দর ছন্দখানা শুনে। তাছাড়া মাস্টার মশাইয়ের কান অবধি ছন্দটা গেলে উড়নচণ্ডীর গাল দুটো চড়িয়ে ছাল তুলে দিত। এই জন্য নিজের কণ্ঠস্বরের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তিস্তা। সে ধীর শব্দ প্রদান করে ছন্দখানি বের করেছে বলেই তার গাল দুটো আজ বেঁচে গেল। এতক্ষণ অবধি ঘটে যাওয়া সবটা বিব্রতকর পরিস্থিতির রাগ তিস্তার উপর গিয়ে পড়ল। চিকন বেতের লাঠিটা দিয়ে তিস্তার বাহাতের বাহুতে আঘাত করে মাস্টার মশাই শাসানির স্বরে বলে, তুই রোজ রোজ পড়তে আসিস দেরি করে, বাড়িতে কি কাজ করিস রে? তোর বাবারে আমার কাছে আসতে বলবি। তোর আর পড়াশোনা হবে না, এতটুকুতেই থামাতে বলবো। বিয়ে করে সংসার ঠেলবি সেটাই ভালো। তিস্তা মাথা নিচু করে পায়ের নখ দিয়ে মাটির মাঝে আঁচড় কাটে। রোজ রোজ মাস্টার মশাইয়ের একই কথা বলে, নতুন কিছু বুঝি বলা যায় না? বিয়ে করলে কি আর সে অত দুষ্টুমি করতে পারবে? মাস্টার মশাইটা বড্ড বোকা, বোঝে কম। তিস্তার প্রাণপ্রিয় সহিত নিজের কণ্ঠটা সাধারণের থেকে একটু উঁচু করে বলল, মশাই উড়নচণ্ডী তো আজ অনেক আগেই পাঠশালাতে আসবো বইলা ঘর থেকে বের হয়েছে, তবুও ও অত দেরি করলো কেন? কোথায় ছিল জিজ্ঞেস করেন। ভ্রমরীর কথা শুনে প্লাবনের ব্রুক খানিকটা কুঁচকে আসে। বিরক্তি মাখা কণ্ঠে বলে, কার বাড়িতে আম জাম কাঁঠাল এসব চুরি করতে গিয়েছিলি, নাকি বেলি ফুল কুড়াতে গিয়েছিলি? তিস্তা নিজের শোয়ের পানে রক্তচক্ষু নিক্ষেপ করে। সঠিক সময়ে সঠিক বাসটা খাওয়াতে মেয়েটা উস্তাদ। প্লাবন তিস্তার কান টেনে দিয়ে বলে, আর যদি কখনো দেরি হয় তবে এই মুখ হবি না। মুখে কি কুলো পেটেছিস? কথা বলিস না কেন? কথা বললেই তো আপনি মারবেন মাস্টারমশাই। তিস্তার সহজ সরল কথাটাকে তার কানে টান খাওয়ার পরিমাণ বাড়ল, সাথে বাড়ল মাস্টার মশাইয়ের কণ্ঠের তেজ। চেঁচিয়ে বললেন, প্রশ্নের আগে তোর জবাব তৈরি, কিন্তু কাজের বেলা কাজকলা। যা টেবিলে গিয়ে বস, আর বিরক্ত করবি না, কেমন? যা। তিস্তা মাথা নাড়িয়ে ধপ করে ভ্রমরীর পাশে গিয়ে বসলো। তাল মাটিতে পড়ার মতো শব্দ করে মার বসালো শোয়ের পিঠে। ভ্রমরী ব্যথাতুর কণ্ঠে আহ করে উঠল। ভেসে এলো মাস্টার মশাইয়ের আরেক দফা রামধনক।
অতঃপর কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখলো পুরোটা সময়। কখনো একে কখনো ওকে বিরক্ত করে গেল পড়ার সময়টুকু। মাঝে মাঝে পিঠে বেতের আঘাতও খেলো। এ আর নতুন কি, প্রতিদিনের পুরাতন রুটিন। পড়া প্রায় শেষের দিকে। ভ্রমরী এতক্ষণে পেটে জমিয়ে রাখা কথাটা আর জমিয়ে রাখতে না পেরে বলেই ফেললেন। জানিস তিস্তা, মাস্টার মশাই কে যেন চিরকুট দিয়াছে, তাও আবার প্রেম প্রেম চিরকুট। তুই দেরিতে এলি বলে মজাটা পেলি না। এই জন্যই বলি তোর তাড়াতাড়ি আসার অভ্যাস করা উচিত। কি ভয়ঙ্কর মজাটা থেকে বঞ্চিত হইলি। মুখ ভেঙচি দিয়ে উঠে ফিসফিস করে বলে, তুই আর তোর মাস্টারমশাই মিলে প্রেম প্রেম চিরকুট পর আর মজা নেই। আমার কি? দাঁড়া, তুই আমার মায়ের খাইয়েছিস না ডাইনি, এবার দেখ তোর কি করি। তিস্তার এহেন হুমকিময় কণ্ঠে ভড়কে যায় ভ্রমরী। ভয় ভয় কণ্ঠে কিছু বলার আগেই তিস্তার চওড়া কণ্ঠে বলে উঠল, মাস্টারমশাই, আপনার নাকি কেউ চিরকুট দিয়েছে? আমাদের মিষ্টি খাওয়াবেন না? চিরকুট পাইলে মিষ্টি খাওয়াইতে হয়। প্লাবন সবে বোর্ডের শেষ লেখাটুকু সম্পূর্ণ করেছে। তিস্তার দুষ্টুমি মাখা কণ্ঠে সে মনে মনে কিছুটা হোঁচট খায়। নিজেকে ধাতস্থ করে সেকেন্ডে বিশ্বের মাঝেই হাতের মাঝে লিখে ক্ষয় হওয়া অর্ধেক চকটুকুন ছুঁড়ে মারে তিস্তার বরাবর। তর্জনী আঙুলটা উঁচিয়ে ধমকের স্বরে বলে, এতটুকু একটা মেয়ে, কি বুঝিস চিরকুটের? দিন দিন যে গোল্লায় যাচ্ছিস, বাড়ির মানুষ জানে নাকি জানানোর ব্যবস্থা করব? তিস্তা যতটুকু পারে নিজের মুখমণ্ডলের নিষ্পাপের ছোঁয়া এনে অসহায় কণ্ঠে বলে, মাস্টারমশাই, আমি তো জানতাম না এসব। এই ভ্রমরই বলেছে সব। ভ্রমরীর পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই প্লাবন। রাশভারী কণ্ঠে বলে, বোর্ডে করানো অঙ্কটা তুমি কাল 5 বার করে আনবে ভ্রমরী, মনে থাকবে? ভ্রমরী কেবল অসহায়ের মতন মাথা নাড়িয়ে বলে, আচ্ছা মাস্টার মশাই। এই আচ্ছা কি? আচ্ছা বলবা কেমন? ভ্রমরী আবার পুতুলের ন্যায় মাথা নাড়ায়। প্লাবন এবার সবার উদ্দেশ্যে বলে, যাও, আজ সবার ছুটি, বিকেল তো হয়েছে, মনে হয় 5টা বাজে। যাও সবাই, কাল ঠিক সময়ে চলে আসবে। আর হ্যাঁ, এই চিরকুট নিয়ে উল্টাপাল্টা কথা যদি আমায় নিয়ে ছড়িয়েছে তবে খবর আছে। সবাই যার যার মতন মাথা নাড়িয়ে দ্রুত বই খাতা নিয়ে ছুট লাগায় নিজেদের গন্তব্যে। তাদের সাথে তিস্তাও যোগ দিতে নিলে প্লাবন গম্ভীর কণ্ঠে বলে, তিস্তা, তুই কোথায় যাচ্ছিস? আজ তুই দেরি করে এসেছিস, তাই তোর শাস্তি হলো সন্ধ্যা অবধি এখানে পড়বি। আমি একটু বাজারে যাব, তোর বাবাকে বলবো যাওয়ার সময় যেন তোকে নিয়ে যায়। তুই তো ছাড়া গরু, একা ছাড়া যায় না আবার। তিস্তা তেতে ওঠে, কিন্তু কে পরোয়া করে তার তেজ। ভ্রমরী হাসতে হাসতে ঠিক হয়েছে বলে বেরিয়ে যায়। তিস্তা মুখ ভেঙচি দিয়ে আবার নিজের জায়গায় বসে পড়ে। পুরো রুমটাতে সে একা। টিনের চালের ঘর। মাস্টার মশাইও তাদের বাড়ির জন্য বাজার করতে গ্রামের হাটে চলে গিয়েছে। মাস্টার মশাইয়ের অসুস্থ মা ছাড়া পুরো বাড়িটাতে আর কেউ নেই। মানুষটার প্রায় শয্যাশায়ী, মাঝে মাঝে একটু হাঁটাহাঁটি করে, কোনো কাজ করতে পারে না। তারা আগে শহরে থাকলেও মাস্টার মশাই একটু নিবিড়ভাবে বাস করার জন্য এই গ্রামে খুঁটি গেড়েছে। শিক্ষিত হওয়ার, গ্রামের স্কুলে পাঠদান করার সাথে বাড়িতে প্রাইভেট পড়ায় মধ্যাঞ্চের দিকে। তাদের বাড়ির কিছু কাজ গ্রামের এক চাচি করে দেয়। মাস্টার মশাই তার বিনিময়ে বেশ কিছু টাকা কড়ি দেয় অবশ্য, আর বাদবাকিগুলো মাস্টার মশাই করে। বেশ খানিকটা সময় নিজের মাধ্যমিকের বইটা নেড়ে চেড়ে সরু টেবিলটার উপর গভীর নিদ্রায় চলে যায় তিস্তা। সারাদিনের ঝড় ঝাপে দেহটা বেশ ক্লান্ত, এবার একটু স্বস্তি মিলুক তারও। গ্রামের পথ ধরে বাড়ি ফিরছে প্লাবন। এক হাতে তার বাজারের জিনিসপত্র। ঠিক বাড়ির কাছাকাছি আসার পর তার মনে পড়ল পকেটে থাকা ভীষণ অযত্নের চিরকুটখানার কথা, যা একজন ভীষণ দুষ্টুমি বুদ্ধি নিয়ে লিখেছে। এত চিরকুটে লেখা ভাষাগুলোর গভীরতা হয়তো তার জানা নেই।
তবুও মাস্টার মশাইকে বিব্রত অবস্থাতে ফেলার জন্য এই কুব্যবস্থা। প্লাবন চিরকুটটাতে বেশ খানিকটা সময় হাত বুলাই। লেখাগুলোর মাঝে তিস্তার ছোট্ট গোল গোল মিষ্টি মুখখানা ভেসে আসে। মেয়েটা চিরকুট লিখেছে মজা করার জন্য, কিন্তু সে ভুলেই গেছে মাস্টার মশাই প্রতিনিয়ত তার খাতা দেখে, তার হাতের লেখা চেনে, এমনকি পায়ের নখ হতে মাথার চুল অবধি সব মাস্টার মশাই জানে। আর মনেই হাসে মাস্টার মশাই। পথিমধ্যে বাড়ির পাশে মতিন চাচার সাথে দেখা হলো। মাস্টারে দেখে দ্বিগুণ বয়সী লোকটা মাস্টারকে দেখার সাথে সাথে সম্মানের সহিতে বলল, আসসালামু আলাইকুম। কেমন আছেন বাবা? প্লাবন সালামের উত্তর দিয়ে শ্রদ্ধার সাথে বলল, এই তো চাচা, ভালো। আপনি? আমিও মেলা ভালো আছি বাবা। কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবেন। আপনি আসার পর থেকে গ্রামের ছেলেপেলে স্কুলে যাওয়ার আগ্রহ দেখায়। আপনার প্রতি আমাকেও কৃতজ্ঞতা রইল। প্লাবন কেবল মুচকি হাসে। 2 বছর যাবৎ সবার মুখে একই কথা শুনে আসছে। বেশ শান্ত স্বভাবের হওয়াতে রাতারাতি গ্রামের সবার পছন্দের তালিকায় পড়ে গেছে। প্রায় বছর 2 আগেই এই গ্রামে এসেছিল তারা। এরপর থেকে গ্রামের সবার কাছে মাস্টার মশাই হয়ে গেছে। ছোট্ট বড় সবার সম্মানের পাত্র। কেউ তার মুখের উপর কথা বলে না, কেবল একজন ছাড়া। প্লাবন আবারও মুচকি হাসে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 8টা বাজলো প্লাবনের। পড়ার ঘরে আলো জ্বলছে দেখে অবাক হলো। ঘরটার ভিতর গিয়ে দেখে অবাকে হা হয়ে গেল। তিস্তা মেয়েটা এখনো বাড়ি যায়নি, বরং নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। অন্যান্য দিন হাজার বলে গেলেও মেয়েটা থাকে না, আর আজ এত রাত অবধি এখানে। প্লাবন হালকা হাসে, ঘুমিয়ে থাকা নিষ্পাপ মুখখানার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা বেশ আদুরে। অন্যান্য শিক্ষার্থীদের মতন তাকে ভাবতে পারে না প্লাবন। মেয়েটার অপ্রস্তুতময় দুষ্টুমিটা নজর কাড়ে যে তার। নিজের মুগ্ধতা নিজের মাঝে চেপে রাশভারী কণ্ঠে ডেকে তুলল তিস্তাকে। তিস্তা প্রথমে বুঝতে না পারলেও পরক্ষণে এত রাত অবধি ঘুমিয়ে থাকার জন্য কতক্ষণ হতাশ করলো। একা একা চলে যাওয়ার প্রস্তুতি নিতেই প্লাবন নিজের টর্চ লাইটটা নিয়ে বের হয়ে এলো। একা রাতে কোনো মতেই ছাড়া যাবে না যে। খুব দ্রুত বাড়ি ফেরার জন্য বাগানের পথ ধরে বাড়ি ফিরছে প্লাবন আর তিস্তা। প্লাবনের বড় বড় স্যান্ডেল জোড়া তিস্তার পায়ে সহিত আছে। মেয়েটা জুতো পরে আসেনি। আধার রাস্তায় কিছু পায়ে বিঁধলে গেঁদে কেটে হয়রান করবে। বেশ আহ্লাদিত, তাই প্লাবনের জুতোটাকে দিয়েছে। বুকের মাঝে বই দুখানা চেপে সাবধানে পা ফেলে চলছে তিস্তা। কেমন গা ছমছমে রাস্তা, তার ভীষণ ভয় করছে। তাই দ্রুত গিয়ে মাস্টার মশাইয়ের হাতটা চেপে ধরল সে। প্লাবন সাবধানে পা ফেলতে ফেলতে বলল, কিরে, ভয় পাচ্ছিস? তিস্তা ভীত কণ্ঠে বলল, হ্যাঁ। প্লাবন আর কিছু না বলে তিস্তার হাতটা দ্রুত এগিয়ে যাচ্ছে। হঠাৎ বাগানের অপর পাশ থেকে কিছু একটা শব্দে ভয় পেয়ে যায় তিস্তা। ধীর গতিতে বলে ওঠে, আম্মা গো, ভূত। প্লাবন দ্রুত তিস্তার মুখ চেপে ধরে। চুপ কর, ভূত না, কোনো মানুষ। চুপ কর। হুঁশিয়ারি কণ্ঠে বলে। তিস্তা তবুও ভয় কেঁপে ওঠে। প্লাবন গাছের পাতাগুলো একটু সরাতেই দেখে মোড়লের বাড়িতে চকচকে ঝকঝকে জামা পরা কতগুলো মেয়ে ঢুকেছে। তিস্তা কৌতূহল নিয়ে তাকিয়ে থাকলেও প্লাবনের যা বোঝা তা বোঝা হয়ে গেছে। সে তিস্তার হাত ধরে ব্যতিব্যস্ত সরে বলে, চল তিস্তা, দেরি হচ্ছে। তিস্তা কখনো কৌতূহল চোখে তাকিয়ে প্লাবনকে উদ্দেশ্য করে বলে, এই মেয়েগুলো মোড়ল চাচার বাড়িতে কেন? এরা কারা মাস্টারমশাই? আমাদের গ্রামের তো না। প্লাবন উত্তর দেয় না, কেবল রাশভারী কণ্ঠে বলে, যেখানে সেখানে প্রশ্ন করতে নেই তিস্তা, তাড়াতাড়ি চল এখান থেকে। কেউ দেখতে পেলে সর্বনাশ হবে। তিস্তার কৌতূহল তবুও মেটে না। এই ব্যাপারে তার জানতে হবে যে মাস্টার মশাইয়ের মনে ভয় ঢুকে। মেয়েটা যা কৌতূহল প্রবণতার, দ্রুত ওর কৌতূহল মিটবে না। ওর ঝোঁক না আবারও কোনো সর্বনাশ ডাকে।
আকাশে মেঘগুলো খানিকটা তুলোর মতো লাগছে। শরতের আকাশটা ভীষণ আদরে হয়, দেখলেই মনে হয় ছুঁয়ে দিতে। এমন এক অদম্য ইচ্ছে নিয়ে সে আকাশ পানে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তিস্তা। সাথে হেঁটে যাচ্ছে গ্রামের সরু পথ দিয়ে। তার সাথে আজ কেবল মাস্টার মশাই আছে। মাস্টার মশাই নিজের সাইকেলটা নিয়ে হাঁটছে গভীরভাবে। তিস্তা কতক্ষণ মনের মাঝে হাবিজাবি ভেবে হঠাৎ মাস্টার মশাইকে প্রশ্ন করলো, আচ্ছা মাস্টার মশাই, আপনার একটা কথা বললে রাখবেন? মাস্টার মশাই খানিকটা ব্রু কুচকায়, সন্ধিহান কণ্ঠে বলে, উল্টাপাল্টা চাইবি নাকি? আপনার সব সময় মনে হয় আমি উল্টোপাল্টা চাই। থাক, লাগবে না। তিস্তার এহেন অভিমানে গোপনে হাসে মাস্টার মশাই। শরতের কোমল বাতাসে ছুঁয়ে যাচ্ছে শরীর। একটু কেঁপে কেঁপে উঠছে অভিমানী সপ্তদশী। মাস্টার মশাই কিছু বলে না, কারণ তিস্তা আবার নিচ থেকেই আসবে কথা বলার জন্য। মিনিট 5 পেরিয়ে যায়, তিস্তা চুপ রয়। এখন যে পথটি দিয়ে হাঁটছে তার বাবা সে একটা মরা নদী আছে। মৃত নদী হলেও তার রূপের যেন অন্ত নেই। তিস্তা মৃত নদীটির দিকে তাকিয়ে আনমনেই বলে, মাস্টারমশাই জানেন, এই গ্রামে অনেক আগে এক জমিদার বাস করত। তার নাম ছিল আনন্দমোহর। ওনার সহধর্মিণী এই নদীটা খুব পছন্দ ছিল। ওনার পছন্দকে আরো সৌন্দর্যময় করে তুলতে এই নদীটির পার চীনা পাথর দিয়ে বাঁধানো হয়। একটি বিশাল বসার জায়গা বানানো হয় সুন্দর করে। আনন্দমোহরের স্ত্রীর নাম ছিল মধুসুখী। সেই নাম অনুসারে নদীটির নাম রাখা হয় মধুসুখী। কিন্তু এই প্রিয় নদী কাল হয়ে দাঁড়ায় মধুসুখীর। একদিন এই নদীতে ডুবে সেই মানবী মারা যায়। এরপর নাকি প্রায় কত যুগ নদীটি মৃত ছিল। এর পানি শুকিয়ে চর জেগেছিল। কিন্তু হঠাৎ একদিন সবাইকে অবাক করে নদীটি আবার পানি আসলো। নদীটি ভরে গেল, তার রূপ আরো বেড়ে উঠল। প্লাবন খুব মনোযোগ দিয়ে সবটা শুনলো। সে এগুলো জানে। গত 2 বছর যাবৎ অনেকে এই নদীটিকে জাদুময় নদী বলে আখ্যায়িত করে। অনেকে তো রাতে এখান দিয়ে আসে না। গ্রামীণ কিছু কুসংস্কার তো থেকেই যায়। তবে সে পুরানো গল্প নতুন করে তিস্তার মুখ থেকে শুনতে ভালোই লাগছে, তাই সে নীরব শ্রোতা হয়ে সবটা শুনলো। এবার সে প্রশ্ন করলো, তাহলে তিস্তা নদীটি আবার মৃত হলো কিভাবে? তিস্তা একটু খুশি হলো। মাস্টার মশাই তার কাছ থেকে কিছু জানবে, শিখবে। সেটা যেন বিশ্বজয় করার আনন্দ দিল তাকে। সে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, এই নদীটা আবার মৃত বলে ঘোষণা দেওয়া হয় প্রায় 17 বছর আগে। আমি জন্মানোর 5 দিনের মাথায় নাকি নদীটা মারা যায়। এর চর জেগে ওঠে। আমি যখন মায়ের পেটে আসি তখনই নাকি নদীটা তার স্রোত হারিয়ে ফেলে, গতি কমিয়ে দেয়। জানেন মাস্টার মশাই, আমার কি মনে হয়? মাস্টার মশাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি মনে হয়? আমি জন্ম নেওয়ার সাথে সাথে নদীটা মারা গেছে। বোধহয় আমি মারা গেলে নদীটা আবার বেঁচে উঠবে। প্লাবনের পাটা আপনা আপনি থেমে যায়। কথাটা মস্তিষ্ক অব্দি পৌঁছতেই খানিকটা নড়ে চড়ে ওঠে সে। ধমক দিতে গিয়েও নিজেকে ধাতস্থ করে বলে, তাহলে এক কাজ কর, তুই বরং তাড়াতাড়ি মরে যা। তুই বেঁচে থেকে তো কারো কোনো কাজে আসছিস না, বরং মরে গিয়ে কাজে লাগবি। এই মৃত নদীটা জীবিত হয়ে গেলে এখানে মাছ চাষ করা যাবে। তারপর কত মানুষ এই মাছ বিক্রি করে তাদের উদর পূর্তি করতে পারবে। কি বলিস? তিস্তা মাথা নত করে কেবল ঘাড় কাত করে, যার অর্থ ঠিক আছে। প্লাবন অবাক হয়। এত ভদ্র মেয়ে তো তিস্তা না। এদিকে সপ্তদশী। তিস্তার মনে অভিমানের পাহাড়টা আরেকটু ঝড় হয়। এদিকে সপ্তদশী তিস্তার মনে অভিমানের পাহাড়টা আরেকটু বড় হয়। মাস্টার মশাইকে সে ওই কথাটা বলেছিল যেন মাস্টার মশাই তাকে ধমক দেয়। ধমক দিয়ে বলে, এসব কথা বলবি না। কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে মাস্টার মশাই কিনা তাকে মরে যেতে বলল। মাস্টার মশাই কি বোঝে না তিস্তার ভীষণ আদরে লাগে মাস্টার মশাইয়ের বকা। অভিমান অধিক হওয়ায় চোখের কোণে উকি দেয় অশ্রুকণা। সে তাড়াতাড়ি বইয়ের ব্যাগটা আঁকড়ে ধরে ছুট লাগায়। তিস্তার এহেন কাণ্ডে প্লাবন বেশ অবাক হয়। পেছন থেকে কয়েকবার ডাক দেয়, কিন্তু কে শুনে কার কথা।
প্লাবনের মনে সামান্য বিষণ্ণতা করা নাড়ে, কিন্তু মেয়েটাকে তখন আহ্লাদ দেখালে সে এসব কথা আবারও বলতো, আর প্লাবনের দেহের মাঝে ছোট্ট হৃৎপিণ্ডটাই রক্তক্ষরণ হতো। তিস্তা আজ স্কুল না গিয়ে ফিরে এসেছে, তখন ছুট লাগিয়ে স্কুলে গেট অবধি গিয়েও স্কুল যায়নি, অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে এসেছে। হুটহাট মন খারাপ হয় আজকাল, মা বলেছে এ বয়সে ওই একটু আধটু হয়। তিস্তা মন খারাপ করে উঠোনের এক কোণে বসে আছে। তার মা তয়ানা চুলোয় ভাত বসিয়ে মেয়ের দিকে এগিয়ে আসে, আদরের কণ্ঠে বলে, কি হলো আজ তিস্তামণির? সে আজ দৌড়ঝাঁপ করছে না যে? আজ যে তোমার আপাই আসবে, সে খেয়াল আছে? আমার হুটহাট মন খারাপ করে আম্মা, আমার ভালো লাগে না কিছু। এ বয়সে তো মন খারাপ করবই, বিয়ার বয়স পার হইয়া যাইতেছে, অথচ তোমার মা বাপে তোমারে বিয়া দিতাছে না। কত কইরা বুঝাইলাম, তাও বুঝে না। তিস্তার দাদির এহেন কথাই তিস্তা ড্যাব ড্যাব করে তাকায়। তার বিয়ে করার জন্য মন খারাপ হচ্ছে? ছি, এ তাহলে কেমন মন খারাপ? তনয়া বেশ বিরক্তির স্বরে বলে, আম্মা, এসব আপনার ছেলে শুনলে কিন্তু আবার রাগারাগি করবে। আপনি ওর সামনে এগুলো বলবেন না দয়া করে। বৃদ্ধা মহিলা এবার নিজের ঘর থেকে বেরিয়ে আসে, খুঁড়িয়ে খুঁড়িয়ে নাতনির কাছে এসে বলে, এখন আমার কথা তো তোমরা কেউ শুনবা না। সংসারে এখন হইলাম গিয়ে আমি পুরাতন ভাঙা থালার মতন, যা কাজে আসে না অথচ ফালাতে পারো না মায়ায়। তাও তোমারে বলি বউ, মাইয়া মানুষের শরীর বাড়ার সাথে সাথে মানুষের দৃষ্টির লোভ বাড়ে, তাই কাল বিলম্ব না কইরা মাইয়া শ্বশুর বাড়িতে পাঠাইয়া দেওয়া উচিত। তনয়া খানিক বিরক্ত হয় শাশুড়ির কথায়। এসব কুসংস্কার এখনো তার শাশুড়ি ধরে রেখেছে। মেয়েটার মাথায় এসব ঢুকলে আর পড়াশোনা করবে? এমনিতেই তো প্রচুর দুষ্টু। তিস্তা বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো, মুখ ভেঙচি দিয়ে বলল, আম্মা, তোমার শাশুড়ির বিয়ে করার শখ জেগেছে, সেটা তো বলতে পারছে না, তাই আমার নামে চালাচ্ছে। কি যুবতী, তাই না? তনয়া মেয়েটার এমন বেশরম কথাই হেসে ওঠে। বৃদ্ধ লতিকা ফোকলা দাঁতে একটু হেসে লজ্জারাঙা কণ্ঠে একটু শাসনের সুরে ঢেলে বলল, দিনে দিনে গতর বারে আর ইত্রামি বারে মাইয়ার। তিস্তা দাদির গাল টেনে দেয়। ফিক করে হেসে ওঠে তিনজনে। দাদিকে সে বেশিরভাগ সময় যুবতী ডাকে, কারণ দাদি পছন্দ করে না তাকে কেউ বৃদ্ধ ভাবুক। তিস্তার ডাকে দাদি বেশ আনন্দিত হয়। আজ দুপুর 3টে বাজার আগেই তিস্তা হাজির পাঠশালায়। পরনে তার নতুন লাল টুকটুকে গোল ফ্রকটা। তিস্তার বয়স 17 হলেও দেখতে বেশ বাচ্চাদের মতো ছোট। প্লাবন সবে স্নান করে এসেছে। খেতে যাওয়ার জন্য রান্নাঘরে যেতেই তার টিনের চালের পড়ার ঘরটি চোখে পড়ল। লাল টুকটুকে ফ্রক পরা এক কিশোরী মাথা নিচু করে বসে রইল। প্লাবন খানিকটা অবাক হলো। তিস্তা তো এত তাড়াতাড়ি পড়তে আসার মেয়ে না। প্লাবন নিজের খাবারের কথা ভুলে দ্রুত পায়ে পাঠশালার রুমটিতে চলে যায়। তিস্তার কাছাকাছি আসতে কান্নার শব্দে ভেসে এলো। প্লাবনের মুখটা খানিক মোচড় দিয়ে উঠল। প্লাবনের বুকটা খানিকটা মোচড় দিয়ে উঠল। সকালের মেয়েটা রাগ করে আর স্কুলেও যায়নি, এখন এখানে কান্না করছে কেন? সকালের রাগের জন্য কান্না করছে? খানিকটা ইতস্ততা নিয়ে প্লাবন ভরাট তবে শান্ত কণ্ঠে ডাক দিল। তিস্তা। তিস্তার কোনো ভাবান্তর দেখা গেল না, বরং সে কান্নার গতি আর একটু বাড়িয়ে দেয়। প্লাবন আবারও ডাক দিল আদরে কণ্ঠে, তিস্তা, কি হলো তোর? কি হয়েছে তিস্তা? তিস্তার তবুও নড়চড় নেই। প্লাবন এবার ইতস্ততা ছেড়ে ফেলে দিয়ে তার ডান হাতটা তিস্তার বাহুতে রাখতেই তিস্তা ভয় পেয়ে যায়, ছিটকে দূরে সরে গেল। ভীত কণ্ঠে বলল, আমি আর এ জামা পরবো না, আমি আর ছুটোছুটি করবো না, আমি আর ওর সামনে যাব না। নোংরা মানুষ, সবাই নোংরা। তিস্তার আচমকা বলা কথাগুলো প্লাবনের মস্তিষ্ক অবধি পৌঁছাতে একটু সময় লাগে, কিন্তু বোধগম্য হতেই শরীরটা একটু কেঁপে ওঠে। অনাকাঙ্ক্ষিত ভয় মাথা চাড়া দিয়ে ওঠে। তিস্তা এসব কথা বলছে কেন? প্লাবন ব্যস্ত স্বরে বলে,
কে কি বলেছে তোকে? আমায় বল, কি হয়েছে? কে কে ধরেছে তোর গাল? তিস্তার ততক্ষণে হেঁচকে উঠে গেছে কাঁদতে কাঁদতে। সে মাস্টার মশাইয়ের দিকে তাকায়, চোখগুলো লাল হয়ে ফুলেও গেছে। মাস্টার মশাইকে দেখে ভিতরে সব কান্না বের হয়ে আসে। অভিযোগের স্বরে বলে, সবাই খারাপ মাস্টারমশাই, অনেক খারাপ। জানেন আমার গাল, পেট, ঘাড় ধরেছে ও বাজেভাবে। খুব খারাপ ওর হাত। প্লাবন আটকে ওঠে, বিস্মিত কণ্ঠে বলে, কে কে ধরেছে তোর গাল? তিস্তার ফুপিয়ে কেঁদে দেয়। অস্পষ্ট স্বরে বলে, দুলাভাই। ফুলো ফুলো চোখ দুটি কিছুক্ষণে বিবর্তনে উচ্ছ্বাসে পরিপূর্ণ। প্লাবন দূর হতে উচ্ছ্বাসিত মুখখানা দেখে তৃপ্তির হাসি হাসে। ছোট্ট শ্বাস ফেলে বলে, আর খাবি তেঁতুল আচার? তিস্তা শেষ পর্যায়ে আচারটুকু মুখে পড়ে নেয়। অমৃতের ন্যায় অতিরিক্ত স্বাদে চোখ দুখানা বন্ধ হয়ে আসে। তিস্তার এমন মুখভঙ্গি দেখে চাপা হাসে প্লাবন। আচারের প্রতি তারও ভীষণ লোভ হচ্ছে তিস্তার খাওয়ার অভিনয় দেখে। তিস্তা মুখের আচারটুকু শেষ করে আঙ্গুলটুকু চাটতে চাটতে বলল, না মাস্টারমশাই, আর খাবো না। তবে কি আমি আচারের বয়ম রেখে আসবো? তিস্তা মাস্টার মশাইয়ের কথা শুনেই তৎক্ষণাৎ আচারের বয়ামটা ছিনিয়ে নেয়। প্লাবনের কাছ থেকে একটু আড়াল করে বলে, না, এই আচার আমি বাড়ি নিয়ে যাব। এখন আর খেতে ইচ্ছে করছে না, কিন্তু যদি পরে আবার খেতে ইচ্ছে করে তখন আমি কি করব? তাই এটা আমার সাথে নিয়ে যাচ্ছি। যেদিন আমার খাওয়ার ইচ্ছে শেষ হয়ে যাবে সেদিন দিয়ে যাব। তোর ইচ্ছে শেষ হওয়ার আগে না আবার আমার আচার শেষ হয়ে যায় দেখিস। তোর আপা মাস্টার মশাইয়ের এমন কথাই তিস্তা ব্রু কুঁচকে তাকায়। কতক্ষণ তাকিয়ে থেকে ঠোঁট ফুলিয়ে বলে, আপনি কি চাচ্ছেন আমি এখন রাগ করে আচার না নিয়ে চলে যাই? প্লাবন হতভম্ব হয়ে যায় এহেন প্রশ্নে। খানিকটা হোঁচট খায় মনে মনে। ব্যস্ত স্বরে কিছু বলতে যাওয়ার আগেই তিস্তা বয়ামটা নিজের ব্যাগে রাখতে রাখতে বলে, আপনি এমনটা চাইলেও কিচ্ছু করার নেই, কারণ আচারটা আমার ভীষণ ভালো লেগেছে। আপনাকে এর জন্য আমি পড়া শিখে দেব, কেমন? প্লাবন এবার শব্দ করে হেসে দেয়। মেয়েটা এত বাচ্চা বাচ্চা কথা কেন বলে? একটু আগেও এই ছোট্ট মেয়েটা কেমন যেন বড় হয়ে গিয়েছিল, ভীষণ অচেনা এক নারীতে রূপান্তরিত হয়েছিল। কতটা ধৈর্য সহকারে সামলাতে হলো তাকে। প্লাবন তিস্তার মাথায় স্নেহের হাত বুলিয়ে বলল, তোর আপা জানে তাই না? তুই তোর আপাকেই প্রথম বলেছিলি খারাপ স্পর্শের ব্যাপারটা। আমি সবার আগে আপারেই বলছি, দুলাভাই নষ্ট পুরুষ। আমি আপারে অনেক বলেছি, কিন্তু আপা আমাকে চড় লাগিয়েছে মাস্টারমশাই, অনেক জোরে মেরেছে। শুকনা চোখগুলো কথার পরিপ্রেক্ষিতে জলে পরিপূর্ণ হয়ে গেল। প্লাবনের ভীষণ অবাক লাগলো তিস্তার আপার ব্যবহারে। সে অবাক কণ্ঠে বলল, তোর আপা আর কিছু জিজ্ঞেস করেনি তোকে? আর কিছু বলেনি? হ্যাঁ বলেছে তো, আপা কান্নাও করেছে। আপা বলেছে এই কথা বাড়ির কাউকে না বলার জন্য। তাই তো আপনারা বললাম মাস্টারমশাই, আপনি আর কাউকে বলবেন না, কেমন? আপা কষ্ট পাবে। আপা বলেছে এই কথা আমি কাউকে বললে তার সংসার ভেঙে যাবে, তখন গলায় দড়ি দেওয়া ছাড়া নাকি উপায় থাকবে না। দুলাভাইরে সে অনেক ভালোবাসে। কথা শেষ করে মন খারাপের বিষণ্ণতায় ডুব দেয় তিস্তা। প্লাবন হতাশার শ্বাস ফেলে বলল, এটা ভালোবাসা না রে, যে ভালোবাসা অন্ধ বানিয়ে দেয়, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, সেটা ভালোবাসা না। তোর আপার সংসার করার লোভ তার স্বামীকে আরও এক ধাপ এই নোংরামির দিকে এগিয়ে দিচ্ছে। বাঙালি নারীজাত ভাবে সংসারবিহীন তারা কিছু না, তাই হাজারো নোংরামি সহ্য করেও সংসার রাখার জন্য মরিয়া হয়ে যায়। আচ্ছা, একটা কাজ করবি তিস্তা? তিস্তা উৎসুক দৃষ্টিতে তাকায়, বিষণ্ণ স্বরে বলে, কি কাজ মাস্টারমশাই? তোকে তোর দুলাভাই সবার আড়ালে স্পর্শ করেছে, তাই না? হ্যাঁ। তাহলে তাকে শাস্তিটা সবার আড়ালে তুই দিবি, পারবি না? প্লাবনের কথা তিস্তার বোধগম্য হয় না। সে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি শাস্তি দেব? আর দুলাভাই আমার বড়। প্লাবন কিছুটা রেগে যায়, ভরাট কণ্ঠে বলে, বড় বলে তুই শাস্তি দিতে চাস না, আর সে তোকে নোংরা চোখে দেখুক, সেটা তোর ভালো লাগবে?
ডানে বামে মাথা নাড়ালো, যার অর্থ তার ভালো লাগবে না। প্লাবন এবার আশ্বাসের স্বরে বলল, তোর আপার অন্ধত্ব তুই ঘোচাবি, আর দুলাভাইয়ের নোংরামিও তুই দূর করবি, পারবি না? তিস্তার হঠাৎ কি যেন হলো, চোখ দুখানা চকচক করে উঠল। ভীষণ আত্মবিশ্বাসী উঠে বলল, পারবো মাস্টারমশাই। মেয়ে মানুষকে সৃষ্টিকর্তা আলাদা শক্তি দিয়ে হয়তো বানায়। তারা যতটা অবুঝি হোক, নিজের নিরাপত্তা বেশ ভালোভাবেই বোঝে। তিস্তাও সেই সত্তার বাহিরে না। হঠাৎ উঠোন থেকে চওড়া কণ্ঠে ডাক ভেসে এলো, মাস্টারমশাই বাড়িতে আসেননি? মোড়ল সাহেব আইছে আপনার সাথে দেখা করার জন্য। প্লাবনের কপাল কুঁচকে যায়। মোড়ল সাহেব তার সাথে দেখা করতে আসছে কেন হঠাৎ? তিস্তাও অবাক দৃষ্টিতে মাস্টার মশাইয়ের দিকে তাকায়, বিস্মিত কণ্ঠে বলে, মোড়ল সাহেব আপনার সাথে দেখা করতে কেন আসছে মাস্টারমশাই? প্লাবন মাথা নাড়িয়ে জানি না বলে বড় টিনের ঘর থেকে বেরিয়ে আসে। প্লাবনের মাও দুপুরে খেয়ে ভাত ঘুম দিয়ে ছিল, কিন্তু মোড়লের নাম কানে যেতেই ভীষণ ঘুম থেকে কোথায় উবে গেল। সে তাড়াতাড়ি নিজের ঘর থেকে বাহিরে বেরিয়ে এলো। তখন শরতের নরম দুপুর। গ্রামে দুপুর বেলাটা থাকে বেশ নিস্তব্ধ। মোড়ল সাহেবকে দেখে প্লাবন বেশ সম্মানের সাথে সালাম করে, বিনীত কণ্ঠে প্রশ্ন করে, আপনি এখানে যে? কোনো প্রয়োজন থাকলে আমাকে ডাকতে পারতেন। মোড়ল সাহেব তার সাথের চাকরটার কাছ থেকে হুকা পান করে। হুকার ধোঁয়া আকাশে উড়িয়ে দিয়ে কর্কশ কণ্ঠে বলে, এই গ্রামে তো অনেক মাস্টারই আছে, কিন্তু আমার মাইয়ার কঙ্কনার তোমারে লাগবে পড়ার জন্য। তুমি সময় কইরা গিয়া পড়াইও, টাকা পয়সার ব্যাপার নিয়ে ভাবতে হইব না। প্লাবন তার মাধুর্যতা নয়, কণ্ঠে আরো বিনীত ভাব ঢেলে বলে, শিক্ষকদের পড়ানোর বিনিময়ে যেটা দেওয়া হয় সেটাকে সম্মানই বলে, টাকা পয়সা না। আর আপনি তো জানেন দুপুরে আমার একটা শিক্ষার্থীদের দল আছে যাদের আমি পড়াই। সেটা ছুটি দিতে দিতে সন্ধ্যা নামে, এরপর তো আর পড়ানো সম্ভব না। আপনি বরং কঙ্কনারে এসে পড়ে যেতে বললেন। প্লাবনের কথা শুনে প্লাবনের মা বর্ষা বেগম হুঙ্কার দিয়ে বলে, কাকে কি বলছো প্লাবন? মোড়ল সাহেব যেখানে এত বড় প্রস্তাব দিচ্ছে, সেখানে তোমার না করাটা বেমানান। এটা আমার একান্তই ব্যক্তিগত বিষয় মা, আপনি কিছু বলবেন না আশা করি। প্লাবনের কথাই তার মা চুপ হয়ে গেলেও মোড়লের সাথে থাকা তার চাকরটা চোখে রাঙিয়ে দেয়। ধমকের স্বরে বলে, আপনি বইয়া বাড়ি মাইয়ারে পড়াতে পারবেন না? এত সাহস কই থেকে আসে আপনার? গ্রামে টিকতে পারবেন তো? মোড়ল সাহেব বিশাল এক ধমক দিলে লোকটাকে শাসানোর ভঙ্গিতে বললেন, তোমার এত সাহস কই থেকে আসে? আমি তোমায় কথা কইতাছি, মাস্টার গো লগে ভদ্রতা, রিপিট, মাস্টার গো লগে অভদ্রতা করবি না। মোড়লের ধমকে চাকরটা মাথা নত করে ফেলল। মোড়ল সাহেব নিজের বিট ঘুটে আকৃতির হাসি দিয়ে সাধারণ কণ্ঠে বলল, আচ্ছা মাস্টার, তুমি যা কও তাই হইব। তাহলে কঙ্কনা কাল থেকে তোমার ওইখানে আইসা পড়বো। ভালো থাইকো। প্লাবন ঘাড় নাড়িয়ে বলল, বসলেন না? না মাস্টার, মেলা কাজ আছে, আজ তাহলে আসি। প্লাবন মাথা নাড়িয়ে সম্মতি দিল। মোড়ল বের হতে নিয়েও একটু দাঁড়ালো, পড়ার ঘরটার দিকে তাকালো। ঘরের দরজা ঘেঁষে তখন তিস্তা দাঁড়ালো। মোড়ল তিস্তার দিকে তাকিয়ে অদ্ভুত কণ্ঠে প্লাবনের উদ্দেশ্যে বলল, এই তিস্তা নদী যে এখানে, কঙ্কনা এলে আবার দেখো নদীর জল বহুদূর না গড়ায়, একটা সাপ হরে আর একটা নেউল। মোড়লের কথাই প্লাবন কিছুটা হেসে দেয়। হেসে চোখে ইশারা করে তেমন কিছু হবে না। মোড়ল প্লাবনদের
সদর দরজা পার হতেই তিস্তা দুলাফে উঠোনে নেমে এলো। বিরক্ত মেশানো কণ্ঠে বলল, ওই কঙ্কনারে পড়ানোর কি দরকার আপনার মাস্টারমশাই? ও খালি ঝগড়া করে, আমার একদম ভাল লাগে না ওরে। টাকার গরমে যেন ও শান্তি পায় না, এমন ভাবখানা। প্লাবন তিস্তার কথায় কিছু বলতে নিবে তার আগেই প্লাবনের মা বর্ষা মুখ ঝামটা দিয়ে বলল, হ্যাঁ, আমার ছেলের সুখ তো কারো সহ্য হয় না, স্বয়ং ওরেই নিজের সুখ সহ্য হয় না। মোড়লের বাড়িতে গিয়া পড়ালেই কত টাকা পাইতো না, হেই তো আবার দরদি, এখন আবার এই উড়নচণ্ডী মেয়ে ঢং করতে আসছে। যা বাড়িতে যা। প্লাবন অসহায় কণ্ঠে বলল, আহ মা, ওর সাথে কিভাবে কথা বলছো? যা তিস্তা, পড়ার ঘরে যা। তিস্তার এক মুহূর্ত ব্যয় না করে ঘরে চলে গেল। মাস্টার মশাইয়ের মাটা কেমন যেন, মহিলা বেশ পড়াশোনা জানলেও কেমন যেন আচার আচরণ। প্লাবন ছোট্ট শ্বাস ফেলে মাকে কিছু বলতে যাওয়ার আগেই তার বাকি শিক্ষার্থী চলে আসলো। ব্যস্ত হয়ে গেল সে দৈনন্দিন কাজে। বাড়ির উঠানে হারিকেনের আলো মিটমিট করে জ্বলছে। তিস্তার রান্নাঘরে মাছগুলো ভাজছে। মা পাশের বাড়িতে গিয়েছে সে বাড়িতে ঝামেলা হচ্ছে বলে। যাওয়ার আগে তিস্তার ঘাড়ে মাছ ভাজার বিরাট দায়িত্ব দিয়ে গেছে। বাড়িতে এখন সে, তার দাদি আর দুলাভাই আছে। আপাও মায়ের সাথে গিয়েছে। তিস্তা গভীর মনোযোগ তেলের ভিতর থাকা ফুটন্ত মাছগুলো দেখছে। এটার মাঝেও ভীষণ আকর্ষণীয় কিছু খুঁজে পাচ্ছে বোধহয় সে। আসলে বয়সন্ধির সময়টা এমন, অসাধারণও বিরক্ত আসে, আবার অতি সাধারণও আনন্দিত করে। কিশোরী তিস্তা হঠাৎ অনুভব করলো তার পিঠের নোংরা হাতের ছোঁয়া। সে হাতটা জামার ভিতরে থাকা অতি গোপনীয় পিঠটা বাজেভাবে ছুঁয়ে দিচ্ছে। তিস্তা চমকে পিছে তাকায়, বিস্মিত কণ্ঠে বলে, দুলাভাই। পেট মোটা ভারী শরীরযুক্ত মোতালেব হালকা হাসে, হাতের ছোঁয়া আরো গভীর করে। যতটা গভীর করলে পিঠের অন্তর্বাসের কাপড়টা অবধি ছোঁয়া যায়। বিশ্রী হেসে বলে, তিস্তা উঠতে নিলেও শক্ত হাতের চাপে উঠতে পারে না দুলাভাই, তবে মনুষ্যত্ব একেবারেই হারিয়ে ফেলেছে। তার দাম কি তিস্তাকে দিতে হবে? আপা কাউকে কিছু না জানিয়ে চলে গেল কেন আম্মা? নিজের ছোট মেয়ের কথায় তনয়া বেগম ফিরে তাকালেন। তার হাতে ছাই লেগে আছে। গতকাল রাতের এঁটো থালা বাসনগুলো ধুচ্ছিল সে। হাতের পাতিলটা নিচে রেখে গম্ভীর কণ্ঠে বলল, ভালো হয়েছে তুমি এসেছো এখানে। তা কাক টাকা ভরে ওঠার মেয়ে তো তুমি না, কেন উঠেছো? ঘুম ভেঙে গেল আম্মা। বললাম না তো, আপা চলে গেল কেন? কি? তনয়া বেগম বিরক্তিতে খানিকটা ব্রুকুজকে অধৈর্য মাখানো কণ্ঠে বলল, এখানে এসে একটু পানি তুলে নিয়ে যাও তো, হাঁড়ি পাতিলগুলো ধুয়ে ফেলি, বাসি কাজগুলো আগে শেষ করে নেই। আসো আসো। মায়ের তাড়াহুড়ো মাখানো কণ্ঠে বোঝাই যাচ্ছে মায়ের প্রতিটা সেকেন্ডের মূল্য কতটা। আর তাছাড়া মা কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তিস্তার কিছু না বলে মায়ের হাতে হাতে একটু সাহায্য করে দিল। তনয়া হাঁড়ি পাতিলে পরিষ্কার পানি ঢেলে পরিষ্কার করতে করতে সেদিকে মনোযোগ স্থাপন করে বলল, মায়ের মেয়ে হয়েছে তুমি, সবার আগে নিজের নিরাপত্তার কথা তোমাকে ভাবতে হবে। আর তা তুমি ভেবেছো, কিন্তু যখন দেখবে তোমার একার পক্ষে নিজেকে নিরাপদ রাখা সম্ভব হচ্ছে না, তখন কাউকে জানাতে হবে। নিজের নিরাপদের জন্য মাঝে মাঝে অন্যর কথা ভুলতে হবে। যাই হোক, কাল মোত্তালেবের হাতে গরম তেল তুমি মেরেছিলে, তাই না? তুমি সবটা কথা মায়ের সবটা কথা এতক্ষণ মন দিয়ে শুনছিল তিস্তা, কিন্তু শেষের প্রশ্নে তার হাতে থাকা থালার পাজাটা পড়ে গেল। ঝনঝন শব্দে শরীরের মাঝে অস্থিরতা কাজ করলো। কাল রাতে আধারিয়া প্রতিবাদের কথা তার মাথা চাড়া দিয়ে উঠল। যখন দুলাভাই তার বাহু শক্ত করে ধরে রেখেছিল, সে তখনই কড়াই থেকে অনেকখানি গরম তেল গোলমরিচের যখন দুলাভাই তার বাহু শক্ত করে ধরে রেখেছিল, সে তখন কড়াই থেকে অনেকখানি গরম তেল গোল চামচের মাধ্যমে নিয়ে দুলাভাইয়ের হাতে ছুঁড়ে ফেলে। দুলাভাই আটকে ওঠে, সামান্য চেঁচিয়ে ওঠে।
ততক্ষণে মা আর আপা বাড়িতে এসে পড়েছিল। দুলাভাইয়ের অস্থিরতম চিৎকারে তারা রান্নাঘরের দিকে এগিয়ে এসে দেখে দুলাভাইয়ের হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। যখন সবাই জিজ্ঞেস করলো কিভাবে এমন হয়েছে, তখন তিস্তা খুব চালাকির সাথে বলেছিল দুলাভাই মাছ ভাজতে এসেছিল আর গরম কড়াইয়ে অনেকখানি তেল উল্টে পড়ে যায় তার উপর। তিস্তা ভেবেছিল সেই ঘটনা হয়তো আর কেউ জানবে না, কিন্তু আম্মা কিভাবে জানলো? তিস্তাকে চুপ থাকতে দেখে তনয়া উঠে দাঁড়ালো, মেয়ের গালে শক্ত এক চড় বসালো। কতটা বড় হয়েছো যে তোমার সাথে অন্যায় হওয়ার কথা আমাদের জানাতে পারো না? তোমার সাথে মোত্তালেব খারাপ আচরণ করে সেটা আগে বললে এত দূর ব্যাপারটা যেত না। নোংরা আচরণ করার সাহস ওর হতো না। তোমারই বা কি দোষ যেখানে তোমার বড় বোনেই সংসার টিকিয়ে রাখার আশায় নিজের ছোট বোনের সাথে হওয়া অন্যায়কে প্রশ্রয় দিয়েছে? এমন মেয়েও আমি পেটে ধরেছিলাম। ছি! কর্কশ কণ্ঠে বলল। তিস্তার চড়ের ব্যথায় চোখ টলমল করে ওঠে, গালটা যেন জ্বলে যায়, কিন্তু তার চেয়ে বেশি জ্বলে যায় হৃদয়টা। আম্মা তাকে ভুল বুঝেনি তাহলে? তনয়া থালা বাসনগুলো একটা একটা করে মাটি থেকে তুলতে তুলতে বলে, আজ থেকে ফরক পড়া বন্ধ। আমি তো ভুলেই গেছিলাম সব মানুষ এক হয় না। তোমার দৌড়ঝাঁপ কমাবে। মোতালেব কেবল একটা তো আর না, এ সমাজে অনেকগুলো আছে। যাও ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে স্কুলের জন্য তৈরি হও। বড় হচ্ছ, শরীর বাড়ছে, বুদ্ধিটাও বাড়াও। তিস্তা মায়ের উপর অভিমান করে ছুটে চলে যায় ঘরে। তনয়া ছোট্ট শ্বাস ফেলে। বড় মেয়েটা এত স্বার্থপর ভাবতেই তার গা শিরশির করে ওঠে। ভাগ্যিস গতকাল তার শাশুড়ি লতিকা বেগম রান্নাঘরের দৃশ্যটি দেখেছিল, না হয়তো এই মোতালেব আরো নোংরামি করত। আর তার ছোট মেয়েটার সাথে তারা জানতেও পারতো না। বড় মেয়েকে সে আড়ালে নিয়ে গিয়ে সব বলার পরে বড় মেয়ে নিজের বোনকে খারাপ বলে। তার বোন নাকি ফ্রক পরে ছেলেদের আকর্ষণ করছে। কতটা নিচু মনের হলে এইসব বলেছে, তাই তো ঠাটিয়ে দুখানা চড় দিয়ে বাড়ি থেকে চলে যেতে বলেছে। সংসার যেহেতু তার এত প্রিয়, চরিত্রহীন সঙ্গী নিয়েই যদি সংসার করার এত শখ, তবে এ বাড়ির মুখ দর্শনও যেন না করে। তীর্যক রোদ খাড়াখাড়ি আকারে শরীরে পড়েছে, গরমে যেন শরীর জ্বলে যাচ্ছে। স্কুলে বড় মাঠটার মাঝখানে তিস্তা তার বন্ধুদের সাথে খেলাধুলা করছে। শরীরটা তার আজ ভীষণ খারাপ লাগছে। ভেবেছে না খেয়ে আসার জন্য হয়তো এমন হচ্ছে। গোল্লাছুট খেলায় মত্ত তিস্তাকে ভরাট কণ্ঠে মাস্টার মশাই ডাক দিল। তিস্তা এখানে আয়। খেলায় মত্ত তিস্তা খেলাতে বিঘ্ন ঘটায় একটু বিরক্ত হলো, তবুও মাস্টার মশাই ডেকেছে বলে কথা। খেলা রেখে সে ছুটে আসলো। ঘরমাক্ত লাল বর্ণামুখ খানায় লেপটে থাকা ছোট্ট চুলগুলো কপাল থেকে সরিয়ে হাঁপিয়ে ওঠা কণ্ঠে বলে, মাস্টারমশাই। মাস্টারমশাই উত্তর দিল না, বরং তিস্তার বই বহন করা থলেটা তিস্তার দিকে এগিয়ে দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, বাড়ি যা তাড়াতাড়ি, আর স্কুলে থাকার দরকার নেই। যা, পারলে স্কুলের পিছনের রাস্তা দিয়ে বাড়ি যাবি, বড় রাস্তায় উঠবি না, কেমন? তিস্তা অবাক হয়, হতভম্ব কণ্ঠে বলে, মাত্র তো একটা বিষয়ে পড়াইলো মাস্টারমশাই, ছুটি হতে তো মেলা দেরি। এখন গেলে বড় মাস্টার বাবার কাছে বিচার পাঠাইবে। তুই বড় হবি কবে? নিজের শরীরের প্রতি তো অন্তত একটু যত্নশীল হওয়া উচিত। যা, বাড়ি যা। দুদিন। তিস্তা অবাক হলো। হঠাৎ তার মনে পড়ল তার শরীর অসুস্থ হওয়ার কারণটা। প্রতি মাসে রুটিন মাফিক অসুখটা আবার তাকে ধরেছে, আর সে ভুলে গেল। মাস্টারমশাই কিভাবে জানলো? তিস্তা ফিরু চোখে নিজের পরনের কাপড় থানার দিকে তাকালো। লজ্জে সে মিয়ে গেল। ব্যাগটা হাতে নিয়ে দৌড়ে ছুটে গেল স্কুলের পেছন দিকটাতে। কোনো থামাথামি নেই। এই বৃষ্টি লজ্জা ঢাকার জন্য প্রাণপণে তাকে ছুটতে হবে, যতদূর গেলে মাস্টার মশাইয়ের চোখে পড়বে না। চোখ পড়বে না। দীর্ঘ 2 দিন পর বাড়ি থেকে বের হয়েছে তিস্তা। দাদি তাকে এই 2 দিন বাড়ি যেতে বের হতে দেয়নি। বন বাজারে ছুটে বেড়ালে নাকি ভূত পেতনি ধরবে সে ভয়ে।
গ্রামের প্রচলিত কিছু যুক্তিহীন নিয়ম সব সময় প্রচলিত থাকে। আজ জোর করে তিস্তা বের হয়েছে, স্কুলে নাকি পরীক্ষা শুরু হবে, তাই মাস্টার মশাইয়ের কাছে পড়তে যেতে হবে। তাছাড়া বাকি সহপাঠীরা জানিয়েছে কল্পনা নাকি মাস্টার মশাইয়ের সাথে অনেক ভাব জমিয়েছে, সেই ভাব তো দেখতেই হবে। পাঠশালায় নাকি বাকি সহপাঠীরা চলে এসেছে, তিস্তার আগেই পড়ানো প্রায় শুরু হয়ে গিয়েছে। তার মধ্যেই হাজির হয় তিস্তা। প্রতিদিন দেরি করে পড়তে আসাটা যেন তার বদঅভ্যাসে পরিণত হয়েছে। প্লাবন তখন কালো বোর্ডটাতে গুটি গুটি অক্ষর লিখতে ব্যস্ত। দরজায় কারোর উপস্থিতি টের পেয়ে সে দরজার পানে তাকাতেই দুদিন পর কাঙ্ক্ষিত মুখখানা দেখতে পেল। দুদিন যাবৎ এই মুখখানা দেখার আশায় কতবার যে সে দরজার পানে তাকিয়েছিল, আজ অবশেষে তার তাকানোটা বিফলে গেল না। তিস্তার আজ অন্যরকম রূপ। নীল রাঙা ঝলমলে থ্রি পিস, শরীরে জড়ানো, চুলগুলো ভিজে পিঠের সাথে ল্যাপটানো, চোখের নিচে মোটা করে কাজল দেয়া, গলায় কালো একটা তাবিজ বাঁধা, ফ্রক পরা ছোট্ট তিস্তা যেন থ্রি পিস পরে বেশ বড় হয়ে গিয়েছে। নিজেকে সাজিয়েছেও ভীষণ সুন্দর করে। কে বলবে মেয়েটা ছোট? তিস্তা প্লাবনের দিকে তাকিয়ে বিনীত কণ্ঠে বলল, আসবো মাস্টারমশাই। প্লাবন কিছু বলার আগেই কল্পনা খোঁচা মারা কণ্ঠে বলল, কিরে তিস্তা, এত সাজুগুজু কেন করেছিস? বিয়ে ঠিক হলো নাকি? তার এতক্ষণে কল্পনার দিকে দৃষ্টি গেল। মেয়েটা কালো রঙের মখমল কাপড়ের জামা পরে এসেছে, বেশ সুন্দর লাগছে। 10 জনের মাঝে দাঁড়ালে বেশ নজর কাড়বে তার রূপ নির্দ্বিধায়। পরক্ষণে কল্পনার বলা কথাটা মাথায় খেলে যেতেই ক্ষুব্ধ হয়ে উঠে সে। তেরে গিয়ে কিছু বলতে যাওয়ার আগেই প্লাবন আটকে দেয় তাকে। রামধমক দিয়ে বলে, পর কি করতে এসেছিস এখানে? এমন পড়াশোনা করার চেয়ে না করাই ভালো। আর মুখে এমন রংচং মেখেছিস কেন? বিয়ের বাতাস শরীরে লেগেছে নাকি? প্লাবনের ধমকে সশব্দে হেসে দেয় কল্পনা। তিস্তা হা হয়ে যায়। হঠাৎই তো আর শাস্তে মন চাইলো, তাই বলে মাস্টার মশাই এসে বলবে, তাও কল্পনার সামনে। ভীষণ অভিমান জাগে তিস্তার। দ্রুত সে বের হয়ে যায়। প্লাবন 2-1 পিছে ডাকলেও সে শোনে না। মন খারাপ হয় প্লাবনের। এইভাবে না বললেও হয়তো পারতো। মেয়েটাকে 2 দিন পর দেখলো, অথচ ভালো করে দেখতেও পেল না। ছোট্ট একটা আফসোসের শ্বাস ফেলে আবার নিজের পড়ানোতে মনোযোগ হবে প্লাবন। এমন সময় তিস্তা আবার দরজার সামনে দাঁড়াই। লাল টকটকে ফুলো গাল আর নাকটা প্রমাণ করে দিয়েছে মেয়েটা ভীষণ কেঁদেছে। প্লাবন এবার দারুণভাবে অবাক হয়ে যায়। চোখের নিচে গাঢ় কাজলটা ধুয়ে এসেছে তিস্তা। এর কালো রংটা খুব এলোমেলো হয়ে গেছে, তবুও এটে বসে আছে চোখের কোণে। জামার সামনের অংশ কিছুটা ভিজে গিয়েছে। মেয়েটা তবে মুখ ধুয়ে এলো। এত রাগ! প্লাবন ঘরে ঢোকার অনুমতি দিতেই তিস্তা গটগট পায়ে রুমে ঢুকলো। কল্পনা খোঁচা মারা কণ্ঠে বলল। প্লাবন তিস্তার দিকে এক মুহূর্ত তাকালো। তিস্তার মুখ খোলার আগেই সেই ধমকের স্বরে বলল। কল্পনা চুপ হয়ে গেল। তিস্তা নিজের জায়গায় বসতে যাবে এমন সময় বাহির থেকে হইচই ভেসে এলো। প্লাবন ছুটে বের হয়ে আসলো। তার পিছে পিছে সব শিক্ষার্থী ছুটে আসলো। প্লাবন সদর দরজার কাছে দাঁড়াতেই দেখলো গ্রামের অনেক লোক বড় রাস্তার দিকে ছুটে যাচ্ছে। প্লাবন গ্রামের এক মুরব্বিকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো। চাচা, কি হয়েছে? ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, তিস্তা নদীতে একটা মাইয়ের লাশ ভাসে উঠছে। কি সুন্দর মাইয়া নাকি? সবাই তো তাই দেখতে যাইতেছে। মেয়ের লাশ? হ মাস্টার, মাইয়ের লাশ। আমরা যখন ছোট ছিলাম তখন এমন লাশ ভাসা উঠতো। আমরা সবাই সরা বান্ধা বলতাম নদীর নাম তিস্তা, লাশ আছে ভাইসা। অনেক বছর পর সেই দিন দেখি আবার আইতেছে। তাহলে আর মাইয়ারা, ছোট বাচ্চারা নিরাপদ না? চাপা উত্তেজনায় পুরো গ্রাম স্তব্ধ। উত্তেজনা ছড়িয়ে গেছে মাস্টার মশাইয়ের সকল শিক্ষার্থীর মাঝেও। সবচেয়ে উত্তেজিত হয়েছে তিস্তা। কার লাশ ভেসে এসেছে নদীতে তা না দেখলে যেন তার শান্তি হবে না। মাস্টার মশাই সবাইকে ছুটি দিয়ে দেয়, কারণ এত উৎকণ্ঠা নিয়ে এলোমেলো
ছেলেমেয়ের আর পড়াতে মন বসবে না। সবাই যখন বের হয়ে গেল, মাস্টার মশাই তিস্তাকে ভরাট কণ্ঠে বলল, তুই কিন্তু ভুলেও নদীর পার যাবি না। তুই এখানেই থাকবি এখন। গত 2 দিন যাবৎ অনেক পড়া পড়িসনি, এখন সব পড়ে শেষ করবি। তিস্তার চকচকে উত্তেজনা আকাশ সমান হতাশায় রূপান্তরিত হলো। একরাশ নতুন কিছু দেখার উদ্দীপনা মিয়ে গেল ভরাট কণ্ঠে উচ্চারিত হওয়া শব্দগুলোর কাছে। তার ভয়ঙ্কর রকমের রাগ হলো। পড়াশোনাটা সৃষ্টি কেন হয়েছে? এমন ছোট্ট মনের ছোট্ট আশাগুলো খান খান করে দেওয়ার জন্যই বুঝি পড়াশোনার সৃষ্টি। পড়াশোনা মরে যেতে পারে না, ওর বাঁচার কোনো অধিকার নেই। এমন ডজন খানেক অভিশাপ দিয়ে তিস্তা পড়ার বেঞ্চেটার দিকে এগিয়ে গেল। তিস্তার উচ্ছ্বসিত মুখ ভঙ্গির সেকেন্ডের মাঝে বিরাট পরিবর্তে পেট ফিটে হাসি এলো প্লাবনের। এই মেয়ের যা আগ্রহ সব ব্যাপারে, এত সহজে লাশ না দেখে মিটবে না, একাই চলে যাবে সুযোগ পেলে। দীর্ঘক্ষণ নিজের মনের মাঝে আকাশ পাতাল ভেবে প্লাবন ঠিক করলো তিস্তার আগ্রহ শেষ করার উপায়। তিস্তা ব্যাগ থেকে বই বের করতে যাবে, তার আগেই প্লাবন এক রাশ গম্ভীর কণ্ঠে বলল, তুই সত্যি নদীর পাড়ে যাবি না? কিভাবে যাব? আপনি ছুটি দিয়েছেন? চল, আমি নিয়ে যাব, কিন্তু সেখানে গিয়ে কোনো কথা বলতে পারবি না। রাজি? তিস্তার মেয়ে যাও উৎসাহ দ্বিগুণ আকারে ধারণ করলো। উচ্ছ্বাস ভরা কণ্ঠে বলল, সত্যি? হ্যাঁ সত্যি, এবার চল। তিস্তা দিক বেধিক ভুলে ছুটে এলো। বেশ মজার কিছু দেখবে ভেবে উত্তেজিত কণ্ঠে বলল, চলেন চলেন, ধন্যবাদ মাস্টারমশাই। প্লাবন কিছু না বলে ধীর গতিতে বের হয়ে আসলো। সে জানে তিস্তার মনের উত্তেজনা না মিটিয়ে থাকতো না, এর চেয়ে সে সাথে থেকে মনের উৎকণ্ঠা নিভিয়ে দিবে। ভিজে বালুর মাঝে সাদা রাঙা ঝলমলে জামা পরা একটি মেয়ে উপুর হয়ে পড়ে আছে। হ্যাঁ, এই মেয়েটি এখন লাশ বলে চারিদিকে গণ্য হচ্ছে। তিস্তা মাস্টার মশাইয়ের আড়ালে দাঁড়িয়ে আছে। এতক্ষণ চাপা উত্তেজনা কাজ করলেও এখন ভয় করছে। কেমন বিধ্বস্ত দেহখানা। প্লাবন তিস্তার গুটিয়ে যাওয়া দেখে ফিসফিস কণ্ঠে বলল। তিস্তা ভেজ চোখে মাস্টার মশাইয়ের দিকে তাকায়। সত্যি মাস্টার মশাইয়ের কথা শোনা উচিত ছিল তার। এই যে এখন কেমন পস্তাতে হচ্ছে কথা না শুনে। অনাকাঙ্ক্ষিত উত্তেজনা, ভয় তাকে ক্রমশ গ্রাস করে ফেলেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। নদীর বাতাসে আজ যেন কেমন ধূসর গন্ধ। এটা কি লাশের গন্ধ, নাকি কোনো পচে যাওয়া মস্তিষ্কের নোংরামির গন্ধ? মেলার মতন হই হই করে লোক এলো লাশ দেখতে। এই যেন কারো মৃতদেহ না, অসাধারণ এক রোমাঞ্চকর ঘটনা। নিজের চোখের দর্শন না করলে যেন দুনিয়াটা মিথ্যা হয়ে যাবে, জন্ম বিফলে যাবে। ধাক্কাধাক্কি করে সবাই দাঁড়িয়েছে লাশ দেখার জন্য। সদর থেকে পুলিশ আসতে বেশ খানিকটা সময় লাগলো। ততক্ষণে ভিড় কমার বদলে দ্বিগুণ বেড়ে গেল। বাড়ি গিয়ে জমিয়ে নতুন গল্প করার লোক ছাড়তে পারেনি পথিকরা। তাই তো আগ্রহ আর টান টান উত্তেজনা নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটাকে দেখার জন্য। কোন গ্রামের মেয়ে, কার মেয়ে, এসব চেহারা না দেখলে কিভাবে বলবে? তিস্তার ছোট্ট মনও সে পথিকদের বাহিরে না। সেও অনেক ভয় পাওয়া সত্ত্বেও দাঁড়িয়ে আছে শেষমেশ কি হয় দেখার জন্য। পুলিশ আসতে সবাই সরে দাঁড়ায়। চাপা উত্তেজনায় থম মেরে আছে সবাই। পুলিশদের মাঝে একজন কনস্টেবল এগিয়ে গেল বড় অফিসারের আদেশে। সবার অপেক্ষার পালা শেষ করে থুবড়ে পড়ে থাকা লাশটাকে সোজা করলো। চুলে ঢেকে যাওয়া চেহারাটাকে সরাতে আটকে ওঠে সবাই। ভিড়ের মাঝে এক গগন বিদারক চিৎকার ভেসে আসে, সাথে ঝমঝম করে স্রোত বয় বিষণ্ণতার, আফসোসের। হাজারো চিৎকারের মাঝে একটা কথাই সবাই বলছে, আরে এটা তো গ্রামের পুরোহিতের মাইয়া। ততক্ষণে তিস্তা লাশটার পাশে এসে ধপ করে বসে পড়ে। হৃদয় বিদারক আর্তনাদ করে বলে, আমার ভ্রমর, ও ভ্রমরি, তুই এখানে শুয়ে আছিস কেন? ভ্রমর, ওঠ না, শুই, ওঠ। তুই ঘুমিয়ে আছিস কেন? ওঠ তাড়াতাড়ি। প্লাবন যেন নিজের বাক শক্তি হারিয়ে ফেলল। ভ্রমরীর লাশ দেখার জন্য চারপাশে এত রমরমা, এত উচ্ছ্বাস। তার পাঠশালার আরেকটা দুরন্ত ছাত্রী এভাবে এখানে শুয়ে আছে।
পুলিশ কর্মকর্তার কিছু লোক এগিয়ে এলো। ভুড়িওয়ালা বড় কর্তা নাক মুখ কুচকে ধমক দিয়ে বলল, এই মেয়ে, এই ওঠ এখান থেকে। লাশকে শুয়েছিস কেন? পরে তো তোর উপর দোষ পড়বে। যা ওঠ। তিস্তা যেন আরো উঠে বসলো ভ্রমরীর নিস্তব্ধ দেহখানার সাথে। দুদিন সে ঘর থেকে বের হয়নি বলে মেয়েটা নিজে গিয়ে দেখা করে এসেছে। কাল দুপুরেও তো দেখা করে এসেছিল। হ্যাঁ, এই জামাইটাই তো শরীরে ছিল। তবে কি মেয়েটা আর বাড়ি ফেরেনি? উৎকণ্ঠায় উত্তেজনায় ঠান্ডা হয়ে আসে তিস্তার শরীর। জড়ানো কণ্ঠে বান্ধবীর লাশ থানায় হাত বুলিয়ে বলে, দেখেছিস সই, সবাই তোর নাম ভুলে গেছে, কেমন লাশ লাশ করছে। এই শোনো তোমরা, ওর নাম ভ্রমরী, কেউ লাশ বলবে না। আমার সই ঘুমিয়ে আছে, ওঠ না সই, উঠবি না? আর কণ্ঠনালী থেকে শব্দ নিঃসৃত করতে সক্ষম হয়নি তিস্তা। বর্ণহীন পানিতে টইটুম্বুর হওয়া তিস্তা নদীর পাড়ে লুটিয়ে পড়ে রক্ত মাংসের গড়া তিস্তার দেহখানা। শরীর নিস্তব্ধতা অসাড় করে দেহ দেয় মেয়েটার শরীর। গ্রামে যে কোনো খবর ছড়ায় বাতাসেরও আগে। অপরিচিত লাশ গ্রামের পরিচিত। ছুটন্ত দুরন্ত মেয়ে ভ্রমরীর এ যেন কেউ ভাবতেই পারেনি। মানুষজন এবার আরো দ্বিগুণ হলো। সাদা ধুতি পরা, কপালে চন্দন লাপচানো মধ্যবয়স্ক বিপত্তি পুরোহিত নেপাল ঠাকুর হন্তদন্ত হয়ে দিশেহারার মতন ছুটে আসে। ততক্ষণে প্লাবন আর কয়েকজন এগিয়ে আসে তিস্তার জ্ঞান ফেরানোর আপ্রাণ চেষ্টায়। মধ্যবয়স্ক নেপাল আহাজারি করে ওঠে, নিজের কপাল চাপড়িয়ে উচ্চস্বরে কেঁদে ওঠে। ও ঠাকুর গো, আমার কপাল কেন পুরো তুমি বারবার? আমার ফুলের মতো কন্যা কেন আজ ধুলোয় লোটালো? কোন পশুর ক্ষুধার নিবৃত্তি হলো আমার কন্যা? এই ঈশ্বর, তুমি বুঝি মরারে আবার মইরা গেলা? আমার মাইয়া ছাড়া আমার যে কেউ নেই, আমি কি নিয়ে থাকবো? ভিড়ের মাঝে থেকে দু একজন এগিয়ে এলো। নেপালকে সান্ত্বনা দিচ্ছে তার মেয়ের খুবলে খাওয়া লাশটার সামনে। দূর দূরান্ত হতে মানুষ এসেছে লাশ দেখার তীব্র আকাঙ্ক্ষায়। এমন পৈশাচিক আকাঙ্ক্ষাও থাকতে পারে, এদের না দেখলে বোঝা যেত না। সবার মুখে মুখে আফসোসের স্বর। মেয়েটা অনেক ভালো ছিল, কারোর মুখে মুখে তর্ক করতো না, একটু দুষ্টুমি করতো তিস্তার স্বাদ দেওয়ার জন্য, কিন্তু কোনো বিয়াদবি করতো না। এমন আরো গুণগান শুরু হলো গ্রামের পর গ্রাম। সাথে আফসোস ছিল সবার মুখে, মা মরা মেয়েটা এমন অকালে মরল। ভর সন্ধ্যা তখন, চারপাশ আধার করা বিষণ্ণ সন্ধ্যা নেমেছে আজ। মধুসখী নদীর কিনারায় রাজকীয় ঘাটের নিচের সিঁড়িতে দাঁড়িয়ে আছে তিস্তা। চুলগুলো তার অদৃশ্য বাতাসে উঠছে। গতকাল শোয়ের লাশ দেখার পর যে জ্ঞান হারালো, একবার রাতে ফিরেছে। জ্ঞান ফিরতে নিজেকে খাটে আবিষ্কার করলো সে। বাড়ির থেকে তখন ছিচি পোকার ডাক ভেসে আসছে, সাথে ভেসে আসছে আম্মা, বাবা আর দাদির চাপা কথোপকথনের শব্দ। তিস্তা কান খাড়া করলো। এত চাপা গলায় তো কথা বলার মানুষ তারা না। মা বাবার কথা বাদ দিলেও দাদি, সে কথা বললে কমপক্ষে গঞ্জের দোকান অবধি কথা যায়, আর সে কিনা এত ধীরে কথা বলছে। তিস্তা নিজের ঘরের টিনের দরজায় কান পাতলো। তার বাবা আমান শেখ বলছেন, জানো মেয়েটারে যখন দাহ করতে নিল শরীরের কি অবস্থা তার? কুকুরও বোধ হয় এমন হিংস্র হয় না। বাবার কথার পরিপ্রেক্ষিতে মায়ের চাপা স্বর ভেসে এলো। আচ্ছা, কে করেছে এসব? মেয়েটা তো খারাপ ছিল না। গতকাল দুপুরে আমাদের তিস্তার সাথে দেখা করতে এসেছিল, যে জামাটা পরে সেটাই তো শরীরে দেখলাম। তাহলে কি বাড়ি যায়নি মেয়েটা? না, নেপাল ঠাকুরের কথাই যা বুঝলাম, সে গতকাল কুমতি গ্রামে গিয়েছিল কি পূজার জন্য। বাড়িতে এসেছিল মধ্যরাতে। বাড়িতে মেয়েকে না দেখে ভেবেছিল তার বড় ভাইয়ের বাড়িতে হয়তো মেয়েটা ঘুমোতে গেছে। প্রায় নাকি সে দেরিতে বাড়ি আসলে মেয়েটা নিজের জেঠুর বাড়ি ঘুমায়। কিন্তু কাল যে অদৃশ্য নির্মম খেলা খেলবে কে জানতো? মেয়েটাকে মেরে নদীতে ভাসিয়ে দিল। কি অমানুষ! পুলিশ কি বললো গো? ওসব পুলিশ
কাঁথার নিচে থাকে। বলেছে তো অনুসন্ধান করবে ওনারা, কিন্তু হাবভাবে তা মনে হয় না। তারপর কিছুটা সময় চুপ রই। পাশের রুমের মানুষ এলো। তিস্তার চোখ দিয়ে অঝরে বর্ষিত হয় অশ্রু। দাদি হুঁশিয়ারি কণ্ঠে বলে, দেখিস তিস্তারেও এখন থেকে সাবধানে রাখতে হইব। মেলা বছর পর গ্রামে বোধহয় মানুষ খেকো রাক্ষস এসেছে, ওরে একলা ছাড়িস না। দাদির কথার পরিপ্রেক্ষিতে আর কথা আসে না। বাবা মায়ের মনে ভয় হয়, রাক্ষসটা কে? সে কি মানুষ খেকো না মেঘ খেকো? বাকি রাতটা পুরো গ্রামবাসীরই বোধ হয় নির্ঘুম কাটে। নিষ্পাপের মৃত্যুকেই বা মানতে পারে? ভাবনার মাঝে হঠাৎ তিস্তা অনুভব করলো সে ভিজে যাচ্ছে, শরীর বেয়ে পানি পড়ছে। চোখ মিলে দেখে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝপঝপ করে বৃষ্টি নেমে ভিজিয়ে দিচ্ছে চারপাশ। কিন্তু হঠাৎ তিস্তার চোখের সামনের দৃশ্যটা দেখে তিস্তার চোখ বড় হয়ে যায় বিস্ময়ে। এতদিন পর পানি শুষে নেওয়া মধ্যসখী পানি চুষছে না। বৃষ্টির পানি জমছে নদীখানায়, সাথে সজীব হয়ে উঠেছে বোধহয়। মধুসখী এ কোন ভয়াবহ ইঙ্গিত! সেই বিকেল হতে নিশ্চুপ তিস্তাকে খুঁজতে খুঁজতে সন্ধ্যা পেরিয়েছে। মাস্টার মশাই বাড়িতে গিয়ে যখন খোঁজ করলো তিস্তা এসেছে কিনা, তখন হতেই সবার ভিতর ভয় জেগে উঠল। মাস্টার মশাই বাড়িতে আসেনি, মেয়েটা গেল কোথায়? এই পাড়া বোপাড়া খোঁজ চলল সারা বিকেল। মাস্টার মশাই ও খোঁজ শুরু করলো। অবশেষে হঠাৎ বর্ষণে সিক্ত হওয়ার পর মাস্টার মশাইয়ের মনে পড়ল তিস্তার প্রিয় জায়গাখানার কথা। ছুটে গেল মধুসখীর পারে। কতক্ষণ ঝোপঝাড় খুঁজে নিরাশ হলো সে। অতঃপর ঘাটের শেষ প্রান্তে চোখ গেল তার। ঘাড় অব্দি চুলগুলো ভিজে লেপ্টে থাকা এক সিক্ত নারীর দিকে নজর গেল প্লাবনের। এই তো তার হারিয়ে যাওয়া শ্বাসের নতুন আশ্রয়, তার ভিত মনের আপনজন। তিস্তা তখনও ঠাই ঘাটে বসেছিল। বৃষ্টিতে তার ভিজে নাজেহাল অবস্থা মস্তিষ্ক অব্দি পৌঁছায়নি। তার মস্তিষ্কের সচল নিউরন গুলো বারবার এটাই জানান দিচ্ছে মধুসখীর সজীবতা। মাস্টার মশাই তিস্তাকে পেছন থেকে বার কয়েক ডাক দিল। ঝড়ের দাপটে হয়তো ডাকগুলো তিস্তার কান অব্দি আসে না। হঠাৎ নিজের হাতে টান পড়াই ধ্যান ভাঙল তার। কিছুটা বোধগম্য হওয়ার আগেই চড় পড়ল গালে, ছিটকে গেল সে কিছুটা। বিস্মিত দৃষ্টিতে সামনে তাকাতেই দেখে মাস্টার মশাইয়ের বিক্ষিপ্ত মুখখানা, চোখ জোড়া ভীষণ ক্ষুব্ধ। শরীরের সাথে মাস্টার মশাইয়ের পাঞ্জাবিটা এটে সেটে আছে। কয়েক সেকেন্ড মাস্টার মশাইকে বেশ পর্যবেক্ষণ করা হয়ে গেল তার। হঠাৎ কানে ভেসে এলো অগ্নিবর্ষণ করার মতন কথা। মাস্টার মশাই চেঁচিয়ে বলছেন,